মাঝে আছড়ে পড়ল প্রশিক্ষণ যুদ্ধ বিমান। রাতে ধ্বংসাবশেষ উদ্ধার করল নৌবাহিনী। নিহত পাইলট জাওয়াদের প্রথম জানাজা সম্পন্ন। ভারতে নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি নবায়নের আশা ঢাকার। ডোনাল্ড সফরে পশ্চিমাদের অস্বস্তি কাটবে মনে করেন পররাষ্ট্র সচিব। দেশে ঋণখেলাপি সংস্কৃতি চালু করেন জিয়া এরশাদরা। সংসদে প্রধানমন্ত্রী। দেশে হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কাল নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় মিছিল। এবং শুরু হলো আনুষ্ঠানিক হজযাত্রা। বিমান সৌদিয়া সহ 7টি বিমানের ফ্লাইটে সৌদি আরবের পথে হাজিরা। দেশবাসীর দোয়া কামনা। মক্কা মদিনা ঘুরে এসে হজটা পালন করে তারপর যেন দেশে ফিরতে পারি আর কি, এই দোয়াটা সবার কাছে চাচ্ছি। কোথাও বিড়ম্বনার শিকার হয়নি। গাইডও সুন্দর আছেন, গাইডও সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। সংবাদরাতে দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি অরিন ইশরাত। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবার বিস্তারিত। চট্টগ্রামে দুর্ঘটনা কবলিত বিমান উদ্ধারের সবশেষ খবরাখবর জানাতে কর্ণফুলী নদী তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, দুর্ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান যেটি বিধ্বস্ত ছিল, সেটি আজ রাত 10টার একটু পরে নৌবাহিনীর যে উদ্ধারকারী জাহাজ বলবান সেটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে এটি এখন তাদের একটি জায়গায় রাখা হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি। তার আগেই আসলে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, সেই বিমানের যে পাইলট হয়েছিলেন আসিম জাওয়াদ, তার জানাজার নামাজ রাত 9টা 10 মিনিটের একটু পরে আসলে জোরলোক ঘাটিতে অনুষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া শেষে তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে যে উদ্ধার যে জাহাজটি যে বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে সাগরে পড়েছিল, সেটি বিকাল দুপুরের পর থেকে আসলে বিমান বাহিনীর পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, সেটি নৌবাহিনী সহ কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে সেটি উদ্ধার তৎপরতা চালিয়েছিল। বিকাল 4টার দিকে আমরা ঘটনাস্থলে সাগরের মাঝে যেটি দেখেছি, আসলে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং সোহাজ সহ তাদের বিশেষায়িত কয়েকটি জাহাজ এটি শনাক্তর চেষ্টা করেছিলেন। পরে আজ রাত 10টার কিছু সময় পর সেটি উদ্ধার করা হয় বলে আমরা জানতে পেরেছি। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে সেটি নৌবাহিনী কর্তৃক যা তাদের যে জাহাজ, সেটি বিভিন্ন প্রক্রিয়া শেষে নৌবাহিনীর কাছে বিমান বাহিনীর কাছে নৌবাহিনীর কর্তৃপক্ষ তারা হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। তবে সেটির প্রক্রিয়া যে কিভাবে বিধ্বস্ত হলো বা এই ঘটনার কি হয়েছিল হঠাৎ করে যেটি উদয়নের পরে যে আগুন লেগে যায়, সেটির প্রক্রিয়া তারা পরবর্তীতে আমাদেরকে জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন সেটি তাদের নৌবাহিনীর হাতে রয়েছে বলে আমরা সেটি জানতে পেরেছি। অরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে দুর্ঘটনা কবলিত বিমান উদ্ধারের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অবশেষে উদ্ধার হলো বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমান। রাত 10:30টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুর থেকে অভিযানে নামে উদ্ধারকারী দল। এদিকে নিহত পাইলট অসীম জাওয়াদের প্রথম নামাজের জানাজা জহুরুল হক বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিনিধি একেএম নাজিমের তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 11টায় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু সময়ের মধ্যে সেটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীতে। প্যারাশুটে নামতে দেখা যায় দুই পাইলটকে। দৃশ্যটি স্থানীয়রা ধারণ করেন মোবাইল ফোনে। জানা যায়, পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান YAK-130 বিধ্বস্ত হয়। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড নদী থেকে দুই পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম CMH-এ নিলে মারা যান পাইলট অসীম জাওয়াদ। আহত কো পাইলট সোহান এখনও চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুর থেকেই কর্ণফুলীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বিধ্বস্ত বিমানের খোঁজে তল্লাশিতে নামে বিমান, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত 10টা 20 মিনিটে কর্ণফুলী থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে নৌবাহিনী।
এদিকে রাত 9:30টার দিকে নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে। একমাত্র আদরের সন্তান জাওয়াদকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। সন্তানকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়েও শেষ পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পারলেন না তিনি। মেধাবী অসীমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে স্বজনরা এখন শোকে স্থবির। 2010 সালে বিমান বাহিনীতে যোগ দেন অসীম জাওয়াদ। 2011 সালে জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন তিনি। ব্যক্তি জীবনে এক কন্যা এবং পুত্র সন্তানের জনক তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতে নতুন সরকার গঠনের পর তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ। সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী দিল্লি সফরের বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রো। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে মন্ত্রী জানান, বেইজিং নয়, ভারতের নির্বাচনের পরে আগে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নও করতে চায় ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেজিং একটু দূরে। তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সফররত পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন বলেন, ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ভারতে যেহেতু একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে তিস্তা যে চুক্তিটি হয়ে আছে সেটাকে বাস্তবায়িত করার বিষয়ে। তাছাড়া গঙ্গা চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে, সেটারও কিছু টেকনিক্যাল আলাপ আলোচনা শুরুর ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিনীদের যে অস্বস্তি ছিল তা কেটে গেছে। ডোনাল্ডুর বাংলাদেশ সফর সেই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। ওর আশাটাই তো সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই, তাই না? যে ইলেকশনের আগে যে সিনারিও ছিল, এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। আমাদের সাথে এখন আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ইকোনমিক প্রসপেক্টস, আমাদের অন্যান্য যে সমস্ত সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছি, সবারই দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তার কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে। এবং এছাড়া আগামী মাসেই ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভিসা ইস্যুটা অনেকখানি সহজ হয়ে আসছে আজ থেকে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ঋণখেলাপির সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান। এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না, করা যায় না। দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার কথাও জানান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আল নোমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান। এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল? প্রধানমন্ত্রী সংসদকে জানান, কৃষকদের কম লোডশেডিং দিয়ে রাজধানীর অভিজাত এলাকায় বেশি লোডশেডিং দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িজারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না বা করা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংকট নিরসনে দ্বিতীয় আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছে তার সরকার। 62 সাল থেকে পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা,
পাকিস্তানিরা আমাদের ধোঁকা দিয়েছিল। 2টা পাওয়ার প্ল্যান্ট করবে বলে 2টাই নিয়ে গেল পাকিস্তানে, আর আমাদের সেই জমি পড়েছিল। আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্ল্যান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি, এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো, এবং আমরা সেখানে আরো একটা করব। আমি আরো একটা করবো, ইতিমধ্যে আমি কথা বলেছি। প্রধানমন্ত্রী বলেন, ভুয়া ভোটার ও ভোট চুরির দায়ে যারা ক্ষমতা ছেড়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। 15 বছরের উন্নয়ন নিয়ে যারা প্রশ্ন তোলে তাদেরও কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী। আল নোমান, দেশ টিভি, ঢাকা। এদিকে ব্যাংক খাতের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি কথা বলেন ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে বিরোধী দল প্রতিনিয়ত কথা বলছে, এরপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে হতাশা জানান তিনি। দেশের ব্যাংক খাত যে ধ্বংস হয়ে যাচ্ছে তার বড় উদাহরণ এনআরবিসি ব্যাংক বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি, এই জন্য করেছি। আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি, সে ঝটপট রেখেছি। বিশ্ব মা দিবসে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির নেতাদের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত চলবে চলমান আন্দোলন। অনুমতি পেলেও শর্ত মেনে বিএনপিকে কর্মসূচি পালন করতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ও শনিবার আলাদা কর্মসূচি করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি পালনের বিষয়ে অবহিত করতে বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে যান বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে নেতারা জানান, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলের প্রোগ্রাম রয়েছে, বিক্ষোভ মিছিল, এবং শনিবার যুবদলের একটি নির্ধারিত সমাবেশ রয়েছে। সেই সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে। সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি। যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। 28 অক্টোবরের সহিংসতা নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলাপ হয় বলে জানান বিএনপি নেতারা। কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের কে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে আশা করি নাই, এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরং আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। মিছিল ও সমাবেশের অনুমতি মিললেও শর্ত মানতে হবে বলছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। যে রাজনৈতিক প্রোগ্রাম সেটি আমরা আগেও বলেছি যে কখনো কখনো আমাদের মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি, এবং যখন কোনো অনুমতি প্রদান করা হয়ে থাকে তখন কিছু আমরা শর্ত দিয়ে থাকি যেগুলো তারা অনুসরণ করবেন। শর্ত না মানলে প্রথমত বলবো যে এটা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামের অনুমতি চাইবে তখন আমরা সেই বিষয়টি বিবেচনায় নেব। এদিকে বিশ্ব মা দিবস ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার উন্মোচন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে রাজধানীর উত্তর বাড্ডায় এই কর্মসূচি থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে।
গাজায় ইসরায়েলি গণহত্যার জেরে দেশটিকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল বেশ কয়েকটি বামপন্থী সংগঠন। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে ছাত্র জনতার মিছিল রওনা হয় মার্কিন দূতাবাস অভিমুখে। নিপীড়িত ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চলে এমন স্লোগান। মিছিলটি কিছু দূর এগোলেই তাতে বাধা দেয় পুলিশ। পরে প্রগতি সরণির জামালপুর টুইন টাওয়ারের বিপরীত পাশে সমাবেশ করে ছাত্র জনতা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। এই রকম যদি চলতে দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষ সোচ্চার। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে ইসরায়েলি গণহত্যায় সহায়তা বন্ধের আহ্বানও জানায় ছাত্র জনতা। বন্ধ করতে হবে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। হজযাত্রার প্রথম দিনের ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। পুরো প্রক্রিয়া অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানান তারা। বৃহস্পতিবার 7টি ফ্লাইটে 2700 যাত্রী সৌদির উদ্দেশ্যে রওনা হন। সকালে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট উদ্বোধন করে ধর্মমন্ত্রী জানান, এবার হজযাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ তৎপর তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ। প্রতিবারের ন্যায় এবারও সারা বিশ্ব থেকে মহান আল্লাহর সন্তুষ্টি ও পরিশুদ্ধি লাভের আশায় কাবার পথে হাজিরা। বুধবার দিবাগত রাত 4টায় 413 হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। দেশবাসীর কাছে দোয়া চাইলেন হজযাত্রীরা। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আশাবাদী যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে এবং সবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, ব্যস্তবাসী করে। বৃহস্পতিবার সকাল 7:20 হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান কাবার পথের যাত্রীরা। কোথাও বিড়ম্বনার শিকার হয়নি। গাইডও সুন্দর আছেন, গাইডও সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। আমরা তো এবারে প্রথম আসছি, ভালোই আছে। এটুকু তো ভালোই দেখলাম হাজি ক্যাম্পের ভিতরে। সরকারি ব্যবস্থাপনায় আমরা শুনতাম যে এখানে অনেক ঝামেলা হয়। আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে ভালো পদ্ধতি, পুরো অনলাইন সিস্টেম। বাংলাদেশ থেকে যারাই যায় তারা যেন সবাই সরকারি ব্যবস্থাপনায় যায়। শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে হজ ফ্লাইটের উদ্বোধন করে ধর্মমন্ত্রী আশ্বস্ত করেন, এখনো যারা ভিসা পাননি দ্রুতই সমস্যা নিরসন হয়ে যাবে। হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়বদ্ধ কার্যক্রম। বাংলাদেশ ও রাজ্য সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছে। হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। আল্লাহ পাকের রহমতে কোথাও কোনো সমস্যা হবে না। এবার হজযাত্রার জন্য 85,000 নিবন্ধন করলেও এখনো প্রায় 40,000 ভিসা মেলেনি। অবশ্য হাজিদের যাত্রা নির্বিঘ্ন করতে আশকোনার হজ ক্যাম্পেই সম্পন্ন হয় ইমিগ্রেশন। এবার পুরো হজ কার্যক্রম অনলাইনে হয়, কিছুটা কমেছে জালিয়াতি। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন শুরু হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে সবার আগে মদিনায় পৌঁছে ভারতের হাজিরা। এরপর এক এক করে পাকিস্তান ও বাংলাদেশের হাজিদেরও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় সৌদি সরকার। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদেশে নিয়মিত করদাতাদের উপর করের বোঝা আরও চাপানো হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকায় আয়োজিত ইউএস ট্রেড শোতে অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। ব্যাংক একীভূত ইস্যুতে যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান হবে বলে প্রত্যাশা করেন তিনি। বিস্তারিত আমেনা প্রণামের রিপোর্টে। বাংলাদেশে আবারও শুরু হলো ইউএস ট্রেড শো। এর আয়োজক ঢাকা মার্কিন দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্স।
অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি অভিযোগে বলেন, এ দেশে যারা নিয়মিত কর দেন তাদের উপর করের বোঝা আরো চাপানো হয়। আমাদেরকে ট্যাক্স নেটটা যেটা আছে এটাকে আমাদের বাড়াইতে হবে। যারা আমাদের ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা নিয়ে আসতে হবে এবং ট্যাক্স রেটটা আমি বিশ্বাস করি কমানো দরকার। যেই দেশটাই ট্যাক্স রেট কমাইছে এবং আপনার ট্যাক্স নেটটা বাড়িয়েছে তার কিন্তু রেভিনিউটা বেড়েছে। অর্থ পাচার ও ব্যাংকিং খাত নিয়েও কথা বলেন তিনি। প্রবাসী বাংলাদেশিরাও আছেন, তো এখন এটা ওদের আয় না মুদ্রা পাচার, এটা জাস্ট ধারাভাবে এভাবে কথাটা বলাটা আমি কিন্তু এটার সাথে একমত নয়। বাংলাদেশ ব্যাংক বলে নাই কি আমরা ফোর্স করে মার্জার করব, তারা 1 বছর সময় দিয়েছে, বলেছে এই 1 বছরের মধ্যে যারা যারা ভলান্টারিলি চিন্তা করেন আপনাদের জন্য ভালো হয় তাহলে আপনারা মার্জ করেন। এ সময় বিশ্ববাজারে বাংলাদেশের তরুণদের নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, সম্ভাবনাময় খাত তৈরি হলে বাংলাদেশে আরো বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। Our readiness, our business friendly policy, these are the main, I would say, pillars to attract foreign direct investment, to encourage our local entrepreneurs and also the global players to come and do business. It's easy to attract American companies to look at Bangladesh as a possible business destination. The economic success of these past decades here in Bangladesh is your biggest advertisement. এবারে ট্রেড শোতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নামকরা প্রতিষ্ঠান। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। জাতীয় রপ্তানি সিআইপি 2022 সনদ গ্রহণ করেছেন ফারদিন অ্যাক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ কাইয়ুম এবং স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের পরিচালক দেলোয়ার হোসেন মজুমদার মাসুকও সিআইপি সনদ গ্রহণ করেছেন। দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারক 184 জনকে এই সিআইপি কার্ড দেওয়া হয়। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার প্রথম প্রকাশ্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। বাইডেন সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসনকে রিপাবলিকান মার্জরি টেলর গ্রিনের উদ্যোগে বুধবার অপসারণের চেষ্টা করা হয়। ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের সাথে যোগ দিয়ে 359-43 ভোটে জনসনের স্পিকার পদটি রক্ষা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার উইসকনসিন রাজ্যের রেসিন সফর করেন। সেখানে তিনি $3.3 বিলিয়ন বিনিয়োগে মাইক্রোসফটের ডেটা সেন্টার নির্মাণের সিদ্ধান্তের কথা বলেন। 2017 সালে একই এলাকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন, যা পরে অনেকটা কমিয়ে দেয়া হয়। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এবার খেলার সংবাদ। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি20তে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে নামবে শান্তর দল। এদিকে সিরিজ হারলেও শেষ 2 ম্যাচে জিততে চায় জিম্বাবুয়ে। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ 2 ম্যাচ হাতে রেখে জিতেছে বাংলাদেশ। প্রস্তুতির কথা চিন্তা করলে এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়া জিম্বাবুয়ের বিপক্ষে যখন লড়াই করে জিততে হয়, তখন প্রস্তুতি কতটুকু ভালো হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায়।
টপ অর্ডারে লিটন দাসের অবস্থা খুবই করুণ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান নেই। বড় রানের ভিত যারা করে দিবেন তাদেরই যদি এই, তবে প্রস্তুতি কেমন হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20তে দলে ফিরেছেন সাকিব ও মুস্তাফিজ। লক্ষ্যটা পরিষ্কার, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা পেসার তাসকিন জানান, টপ অর্ডারে ব্যাটারদের চেষ্টার কোনো ঘাটতি নেই। আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে, সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে। সামটাইমস বেটার এক্সিকিউট হয়, সামটাইমস কম। আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুইটা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করব। সিরিজের বাকি ম্যাচ দুটিতে দুর্বলতা খুঁজে বের করে বিশ্বকাপে যাবার আগে নিজেদের শোধরানোর লক্ষ্য টিম টাইগার্সের। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নাই। তো চেষ্টা করে যাচ্ছি, আই হোপ সামনে বেটার কিছু হবে এবং ইনশাল্লাহ এই দুইটা ম্যাচও আগের ম্যাচগুলো থেকে বেটার হবে ব্যাটিং। অন্যদিকে সিরিজ হারের পর জিম্বাবুয়ে নতুন করে পাওয়ার কিছু নেই। টাইগারদের হারিয়ে সান্ত্বনার জয়ের খোঁজে মাঠে নামবে সিকান্দার রাজার দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কর্ণফুলীতে আছড়ে পড়ল প্রশিক্ষণ যুদ্ধ বিমান, রাতে ধ্বংসাবশেষ উদ্ধার করল নৌবাহিনী। নিহত পাইলট জাওয়াদের প্রথম জানাজা সম্পূর্ণ। ভারতে নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি নবায়নের আশা ঢাকা। ডোনাল্ড রুল সফরে পশ্চিমাদের অস্বস্তি কাটবে মনে করেন পররাষ্ট্র সচিব। দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়া এরশাদরা, সংসদে প্রধানমন্ত্রী। দেশে হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কাল নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় মিছিল। এবং শুরু হলো আনুষ্ঠানিক হজ যাত্রা। বিমান সৌদিয়া সহ 7টি বিমানের ফ্লাইটে সৌদি আরবের পথে হাজিরা। দেশবাসীর দোয়া কামনা। মক্কা মদিনা ঘুরে এসে হজটা পালন করে তারপর যেন দেশে ফিরতে পারি আর কি, এই দোয়াটা সবার কাছে চাচ্ছি। কোথাও বিড়ম্বনার শিকার হয়নি। গাইডও সুন্দর আছেন, গাইডও সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। এই ছিল এখনকার সংবাদরাত। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ।